সব পরীক্ষা পরিবারে সবাইকে স্বাগতম। আজকে আমরা সরলরেখার যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা কি অনুপাতে বিভক্ত হয় সেটা আমরা নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বোর্ডে কিছু ম্যাথ সূত্র আকারে দেয়া আছে এ ও বি বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হয় তা নির্ণয় করো। এখানে বলছে যে এ এবং বি দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকে যে বিন্দুতে m1:m2 বিন্দুতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হয় তা স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমরা স্থানাঙ্ক যদি বের করতে যাই তাহলে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে x/y হবে, দেখো আমাদের এখানে কি দেয়া আছে, আমাদের এখানে দেয়া আছে m1 m2, তাহলে আমরা লিখব m1 x2 প্লাস মাইনাস m2 x1। এখানে কেন প্লাস মাইনাস? যদি অন্তর্বিভক্ত হয় তাহলে প্লাস হবে, আর যদি বহির্বিভক্ত হয় তাহলে মাইনাস হবে। নিচে আমরা কি লিখব? নিচে আমরা লিখব m1 y2 প্লাস মাইনাস m2 y1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x/y যে বিন্দুতে m1:m2 মানে অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হবে সেটা হচ্ছে m1 x2 প্লাস মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 y2 প্লাস মাইনাস m2 y1। এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করব। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ যে এ ও বি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ সি বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয়, সি বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয়। আমরা দেখো যে আগে যে অঙ্কটা করছি এবং পরের যে অঙ্কটা খুব বিপরীত, এই দুইটা কিন্তু বিপরীত। দেখো এই প্রথম অঙ্কটাতে বলছে যে যে বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হয়, এবং বলছে যে দ্বিতীয়টাতে কি দেখতে পাচ্ছ, দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছ যে সি বিন্দুতে, অর্থাৎ প্রথমটার যেটা চেয়েছিল, প্রথমটার যেটা উত্তর সেটাই দ্বিতীয় বিন্দুতে দ্বিতীয় ক্ষেত্রে দেয়া আছে, এবং বের করতে হবে যে অনুপাতটা কত। প্রথম ক্ষেত্রে অনুপাতটা দেয়া ছিল, চেয়েছিল কোন বিন্দুতে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত হবে। দ্বিতীয় ক্ষেত্রে তোমার অনুপাতটাই চেয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে অনুপাতটাই চেয়েছে এবং বিন্দুটা দেয়া আছে। এখন আমরা এটা কি করব? এখন এটা আমরা লিখব যে এখানে আমরা ধরে নিব যে অনুপাতটা আসলে কি। অনুপাতটা আমরা এখানে ধরে নিব যে k:1, k:1 অনুপাতটা আমরা ধরে নিব। ধরে নিয়ে আমরা দেখো যে এখানে যেহেতু সি বিন্দু দেয়া আছে তাহলে আমরা পাচ্ছি আবার অনুপাতটাও এখানে দেয়া হয়েছে, তাহলে আমরা প্রথম যে সূত্রটা অ্যাপ্লাই করছি সেই সূত্রের মাধ্যমে আমরা এটা করতে পারি। তাহলে এখানে আমরা এইটা যেহেতু আমরা ধরে নিছি তাহলে আমরা পাই x কি পাই, x পাই k+1, এখানে m1 কি k ইনটু x2 প্লাস 1 ইনটু x1। আবার y কি পাবো, এইরকমই পাবো k+1, এখানে পাচ্ছি k ইনটু y2 প্লাস 1 ইনটু y1। এখান থেকে আমরা যেহেতু k এর মান বের করব, এবং দেখো এখানে x এবং y এর মান এখানে দেয়া আছে, আবার y1 y2 x1 x2 এগুলোও দেয়া আছে। তাহলে দেখো এগুলো যদি দেয়া থাকে তাহলে কিন্তু আমরা এখানে k এর মানটা বের করতে পারবো। তারপরে দেখো এখানে কি দেয়া আছে, এখানে a ও b বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ x অক্ষ ও y অক্ষ কি অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ x অক্ষে বা y অক্ষে a এবং b বিন্দু গামী সরলরেখা বা a এবং b বিন্দু সংযোজক সরলরেখা x অক্ষ এবং y অক্ষ দ্বারা কি অনুপাতে অন্তর্বিভক্ত বা যদি x অক্ষকে সেট করে
যদি x অক্ষকে সেট করে তাহলে আমরা পাবো মডুলাস অফ y1 ডিভাইডেড বাই y। যদি y অক্ষকে সেট করে, যদি y অক্ষকে সেট করে তাহলে আমরা পাবো m1 বাই m2 ইকুয়াল টু x1 বাই x। তাহলে দেখো x এবং x অক্ষ এবং y অক্ষকে যদি সেট করে তাহলে কি অনুপাতে সেট করবে সেটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো যে a ও b বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা ax by c রেখাংশটিকে কি অনুপাতে বিভক্ত করে। এখন দেখো a ও b বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ ax by c এটা একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণটিকে কি অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি আসলে যে কি অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা এখানে লিখতে পারি m1 বাই m2 ইকুয়াল টু, এখানে দেখো ax by c আছে, এখানে যে যে বিন্দুটা দেয়া থাকবে, ধরো যে এই বিন্দুটা দেয়া আছে, তাহলে আমরা এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব। তাহলে ax1 by1 c এবং নিচে কি লিখবো আমরা, নিচে দ্বিতীয় বিন্দু দ্বারা সিদ্ধ করে দিব। তাহলে দ্বিতীয় বিন্দু দ্বারা যদি সিদ্ধ করি তাহলে আমরা পাই ax2 by2 c। তাহলে দেখো যে আমরা এখানে চারটা নিয়মের যে অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে যে সমীকরণগুলো আছে আমরা এখানে চারটা নিয়মে দেখতে পারলাম। তো আমাদের যে অ্যাডমিশনের ম্যাথগুলো আসবে এই চারটা নিয়ম থেকেই আসবে। তাহলে আমরা এই নিয়মের যে উদাহরণগুলো আছে আমরা একটা একটা করে। এখন দেখো আমাদের এখানে a এবং b দুইটা বিন্দু দেওয়া আছে। a বিন্দুর মান দেওয়া আছে 1 4, b বিন্দুর মান দেওয়া আছে 9 12। বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ যে বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তা নির্ণয় করো। আমরা যে সূত্রটা দেখছিলাম সেটা হচ্ছে x by y equal to m1 x2 plus m2 x1 m1 y2 plus m2 y1। এখন দেখো m1 এর মান কত, m1 এর মান 5 দেয়া আছে, m1 এর মান 5, y2 এর মান দেয়া আছে কত 9, x2 এর মান দেয়া আছে 9 প্লাস m2 এর মান কত 3, m2 এর মান 3, x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই m1 এর মান কত দেওয়া আছে পাইছি 5, আর y2 এর মান কত, y2 এর মান হচ্ছে 12 প্লাস m2 এর মান 3 এবং y2 এর মান কত, y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 4। তাহলে আমরা পাই 5 9 45 প্লাস 3 ডিভাইডেড বাই 5 12 60 প্লাস 3 4 12। তাহলে উপরে পাচ্ছি আমরা কত, উপরে পাচ্ছি হচ্ছে 48, নিচে পাচ্ছি 72। আচ্ছা এখন দেখো আমরা যদি এটাকে 8 দিয়ে ভাগ করি তাহলে এটাকে এখানে পাই হচ্ছে 6, এখানে পাই হচ্ছে 9, তাহলে 6/9। তাহলে আমরা xy কত পাবো, xy পাবো 6 9। এটা আসলে একটা শর্টকাট মেথড। এখানে আমরা যদি বড় করে করতে যাই তাহলে আমরা আলাদাভাবে x এবং y বের করতে পারি। আমরা শর্টকাট মেথডটাই দেখালাম। এবং তারপরে দেখো আমাদের দেয়া আছে a ও b বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে c x y বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয়, c x y বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয়। অর্থাৎ আমাদের এই যে এখানে একটা যে বিন্দুটা পাইলাম আমাদের এটা হচ্ছে c। তাহলে আমরা এখানে যদি এটা বসায় দিই তাহলে পাচ্ছি 6 9, 6 9 বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয়। তাহলে আমাদের বিভক্ত যে হয় সেটা আসলে কি হবে, আমাদের 5:3 আসার কথা। তাহলে আমরা দেখি যে কি আসে আসলে। এখন দেখো আমরা বলছিলাম যে a ও b বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে যদি c বিন্দুতে কি অনুপাতে বিভক্ত হয় এটা নির্ণয় করার সময় আমাদেরকে অনুপাতটা k:1 ধরে নিতে বলছিলাম, k:1 ধরে নিতে বলছিলাম। তারপরে এটার রেজাল্ট কি বলছিলাম, x = হবে k+1, এখানে আসবে k into x2, আমাদের এখানে x2 কে দেয়া আছে, x2 হচ্ছে 9,
কে ইন্টু এক্স টু প্লাস 1 ইন্টু এক্স ওয়ান, এক্স ওয়ান কত 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 9k প্লাস 1 ডিভাইডেড বাই x এর মান কত পাইছি আমরা 6, তাহলে k প্লাস 1, তাহলে 6k প্লাস 6 ইকুয়াল টু 9k প্লাস 1। তাহলে আমি 6k এই পাশে রাখলাম এবং এখানে 9k প্লাস 1 মাইনাস 6, আমি যদি 9k এই পাশে নিয়ে আসি তাহলে 6k মাইনাস 9k ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 5, এখানে থাকতেছে মাইনাস 3k, তাহলে মাইনাস 5, তাহলে k ইকুয়াল টু কত পাচ্ছি 5/3। তাহলে দেখো k এর মানটা আসলো কত 5:3। তাহলে দেখো আমাদের k এর মান পেলাম 5:3, এখানেও কিন্তু 5:3 আসছিল। আমাদের একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত। আমাদের প্রথমে দেয়া ছিল a এবং b দুইটা বিন্দু দেয়া ছিল, সেখান থেকে আমরা এবং অনুপাতটা দেয়া ছিল, সেখান থেকে আমরা এই 6 এবং 9 বিন্দুটা বের করছি। এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের 6 এবং 9 বিন্দুটা দেয়া আছে, আমাদের বের করতে হবে অনুপাতটা কত, আমাদের বের করতে হবে অনুপাতটা কত। তাহলে আমরা এবং 6 এবং 9 আমরা বিন্দুটা ব্যবহার করে আমরা অনুপাতটা বের করছি। তাহলে খুব সহজে আমরা এইভাবে ম্যাথগুলো করতে পারি। এবং তৃতীয় যে ম্যাথটা দেয়া আছে সেটা হচ্ছে a এবং b বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ x অক্ষ ও y অক্ষ কি অনুপাতে বিভক্ত হয়। আমরা এখানে জানি যে হচ্ছে x অক্ষকে যদি ছেদ করে কোন সরলরেখা তাহলে সেখানে হচ্ছে y এর মান 0 হয়, আবার y অক্ষকে যদি ছেদ করে তাহলে x এর মান 0 হয়। এভাবে আমরা ধরে নিয়ে ম্যাথটা করতে পারি। আমরা এখন আরেকটা নতুন উদাহরণ দেখব এবং এই ম্যাথটা সলভ করব। তাহলে দেখো আমাদের এখানে দুইটা বিন্দু দেওয়া আছে 3 - 2 2 - 3, এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা x ও y অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, x এবং y অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে। আমরা বলছিলাম যে x অক্ষকে যদি ছেদ করে তাহলে অনুপাতটা কি হবে, তাহলে অনুপাত m1/m2 equal to মডুলাস অফ y1/y। তাহলে এখানে আমাদের কি আসতেছে m1/m2 y1/y, y হচ্ছে -3 ডিভাইডেড বাই y কত -2, তাহলে আমরা পাচ্ছি 3/2। তাহলে m1:m2 3:2। আবার y অক্ষকে ছেদ করে, যদি y অক্ষকে ছেদ করে তাহলে আমরা কি পাবো m1/m2 ইকুয়াল টু পাবো x1/x। তাহলে আমাদের x1 কত, x1 হচ্ছে 2 আর x কত, x হচ্ছে 3, তাহলে আমরা পাচ্ছি 2:3। তাহলে দেখো x1 x অক্ষকে এবং y অক্ষকে কি অনুপাতে ছেদ করতেছে, x অক্ষকে ছেদ করতেছে 3:2 অনুপাতে এবং y অক্ষকে ছেদ করতেছে 2:1 অনুপাতে। যদি দুটা বিন্দু দেওয়া থাকে এবং যে কোনো একটা অক্ষকে বা যদি উভয় অক্ষকে ছেদ করে তাহলে তাদের অনুপাতটা কত হবে, কি অনুপাতে ছেদ করছে সেটা আমরা এইভাবে বের করতে পারি। দেখো আমাদের 4 নাম্বার যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে 5:2 ও 3-2 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশকে x - y - 2 = 0 সরলরেখাটি কি অনুপাতে বিভক্ত করে। x - y - 2 = 0 এই সরলরেখাটি এই বিন্দু দ্বয় দ্বারা, এই দুইটা বিন্দু দ্বারা গঠিত সরলরেখাকে কি অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা বলছিলাম কি অনুপাতে বিভক্ত করে, m1/m2 equal to কি হবে ax1 plus by1 plus c divided by ax2 plus by2 plus c। তাহলে দেখো আমাদের এখানে
প্রথম বিন্দু দ্বারা উপরে আমাদের যে সরলরেখাটি আছে সেটাকে সিদ্ধ করব এবং দ্বিতীয় বিন্দু দ্বারা আবার সেটাকে সিদ্ধ করব। তাহলে প্রথম বিন্দু দ্বারা যদি আমি সিদ্ধ করি তাহলে পাচ্ছি আমি কি এখানে x এর মান কি দেয়া আছে, এর মান দেয়া আছে 1, এ কি এ হচ্ছে x এর সহগ 1 এবং x1 এর মান কি x1 হচ্ছে 5, x1 হচ্ছে 5 প্লাস b হচ্ছে y এর সহগ -1 ইনটু এখানে y1 এর মান কত দেয়া আছে 2, y1 হচ্ছে 2 প্লাস c হচ্ছে কনস্ট্যান্ট -2, c এর মান হচ্ছে -2 ডিভাইডেড বাই ax2 সেই আগের মতই 1 ইনটু x2 এর মান কত 3 প্লাস এখানে আবার b এর মান কত -1 ইনটু y2 এর মান কত, y2 এর মান হচ্ছে -2 প্লাস -2 তাহলে এখানে পাচ্ছি 5 প্লাস -2 আবার পাচ্ছি কি -2 আবার নিচে পাচ্ছি কি 3 মাইনাস মাইনাসে প্লাস 2 এখানে -2 তাহলে দেখো উপরে পাচ্ছি 5 থেকে -2 করলে পাই 1, 3 থেকে +2 -2 করলে পাই 3। তাহলে দেখো m1 m2 এর মান আমরা পাচ্ছি 1:3। তাহলে দেখো যে দুইটা বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাকে যদি একটা সরলরেখা কি অনুপাতে বিভক্ত করে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। আশা করি আমাদের এই সমস্যাগুলো ভালো লাগছে এবং পরবর্তীতে তোমাদের কাজ হচ্ছে যে সমস্যাগুলো তোমাদের সামনে আসবে কোন ক্যাটাগরির সমস্যা, কোন ধরনের সমস্যা এটা তোমরা খেয়াল করবা এবং যে ক্যাটাগরিতে পড়বে সেই ক্যাটাগরির সূত্রের মাধ্যমে সেই সমস্যাটি সমাধান করবা। এখানে মোট 4টা ক্যাটাগরি ছিল আমাদের। এই 4টা ক্যাটাগরির ম্যাথ আমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এবং তুমি যদি ক্যাটাগরিটা ধরতে পারো কোন ক্যাটাগরির ম্যাথ তাহলে তুমি খুব সহজেই 30 সেকেন্ডের মধ্যে তুমি এই ম্যাথটা সলভ করতে পারবা। আমরা সরলরেখার যে সমস্যাগুলো সমাধান করব সেগুলো হচ্ছে চতুর্ভুজ ভিত্তিক। এখানে একটা চতুর্ভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, চতুর্থ শীর্ষবিন্দু বের করতে হবে এবং এর ক্ষেত্রফল বের করতে হবে। এরকম ম্যাথ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন সময় ভর্তি পরীক্ষায় অনেক সময় আসে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে ABCD সামান্তরিকের ABC বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 1 2 3 4 1 0 হলে দুই বিন্দুর স্থানাঙ্ক কত ও ক্ষেত্রফল কত। দুই বিন্দুর স্থানাঙ্ক বের করে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা এখন এই দুইটা জিনিসই দেখব। তো আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব আগে। আমরা যদি এখন সামান্তরিকটা একটু দেখি, আসলে সামান্তরিকের 3টা বিন্দু দেওয়া আছে। আমরা যদি এটাকে A B C এবং D সামান্তরিক চিন্তা করি তাহলে A বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 2, B বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3 4 এবং C বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 0। তাহলে D বিন্দুর স্থানাঙ্ক কত? D বিন্দুর স্থানাঙ্ক কত? আমরা নরমালি যেভাবে D বিন্দুর স্থানাঙ্ক বের করি, স্থানাঙ্ক এটা হচ্ছে O বিন্দু হচ্ছে AC যে কর্ণ এর মধ্যবিন্দু। তাহলে আমরা পাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 এবং 2 প্লাস 0 ডিভাইডেড বাই 2। এটা একটা ও বিন্দুর স্থানাঙ্ক। এবং আমি যদি বিডি কর্ণ কল্পনা করি, আমরা ধরে নিই এটা হচ্ছে x আর ও হচ্ছে y এই বিন্দুর স্থানাঙ্ক। যদি আমরা বিডি কর্ণ চিন্তা করি তাহলে আমরা পাই x প্লাস 3 ডিভাইডেড বাই 2 এবং y প্লাস 4 ডিভাইডেড বাই 2। যেহেতু এসি এবং বিডি এই কর্ণদ্বয় একটা বিন্দুতে ছেদ করে, তাহলে অবশ্যই এই বিন্দুর স্থানাঙ্ক এবং এই বিন্দুর স্থানাঙ্ক সেম হবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এবং এই বিন্দুর স্থানাঙ্ক সেম হবে। তাহলে আমরা পাই এটা সমান এটা এবং এটা সমান এটা, অর্থাৎ x প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 2/2 অর্থাৎ 1 পাই। তাহলে x প্লাস 3 ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 2। তাহলে x প্লাস x ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 2
-3 ইকুয়াল টু হচ্ছে -1। এবার আমরা এটা সমান এটা, যেহেতু x x সমান y y সমান বিন্দু দুইটা একই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে y + 4 / 2 ইকুয়াল টু 2/2 মানে হচ্ছে 1। তাহলে y + 4 ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 2, y ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 2 - 4 ইকুয়াল টু -2। তাহলে আমরা x y যে বিন্দুটা পাইলাম, x y কি বিন্দু পাইলাম? -1 -2। অনেক বড় একটা জার্নি, অনেক কষ্ট করে আমরা x y এর মান পেলাম। আসলে আমরা এইভাবে যদি চিন্তা না করে অন্যভাবে যদি চিন্তা করি, তাহলে দেখো আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, বিষয়টাকে আমরা যদি এভাবে চিন্তা করি যে a এবং b বিন্দুকে কল্পনা করি, a বিন্দুর ভুজ হচ্ছে 1 এবং b বিন্দুর ভুজ হচ্ছে 3। তাহলে দেখো যে a থেকে 3 তে বা 3 থেকে b থেকে যদি আমি a তে আসি, b বিন্দু থেকে যদি a বিন্দুতে আসি, তাহলে 3 1 বিন্দুতে আসছে, 3 1 বিন্দুতে আসছে। তাহলে 3 যদি 1 বিন্দুতে আসে তাহলে কত কমছে? অবশ্যই 2 কমছে। এবার 1 যদি x বিন্দুতে আসে অবশ্যই 2 কমবে। তাহলে 1 যদি 2 কমে আসে তাহলে এটা হয়ে যায় -1। 1 যদি -2 তে আসে তাহলে এটা কি হয়ে যাবে? -1। এবং দেখো b বিন্দুর কোটির ক্ষেত্রে দেখো 4 আসছে 2 তে, 4 নেমে 2 তে আসছে, কতটুকু নামছে? -2 হইছে। এবার দেখো 0 যদি y তে আসে অবশ্যই -2 তে আসবে। তাহলে দেখো এটার মান কি হয়? 0 থেকে যদি আমি -2 বাদ দিই তাহলে -2 আসে। তাহলে দেখো আমরা বিন্দুটা পেয়ে গেলাম। আমরা এই দিক দিয়েও বিষয়টা চিন্তা করতে পারি। দেখো b এবং c বিন্দু, b এবং c বিন্দুতে ঘটনা কি ঘটছে? 3 1 এ আসছে, 3 1 এ আসছে, 3 1 এ আসছে, কত লেস করে? 2 লেস করে। এবার 1 x এ আসবে, কত লেস করে? 2 লেস করে। তাহলে 1 যদি 2 লেস করে তাহলে কি হবে? -1। এবার 4 0 তে আসছে, 4 0 তে আসছে, কত লেস করে? অবশ্যই 4 লেস করে। এবার দেখো 2 যদি y তে আসে, 2 যদি y তে আসে তাহলে 4 লেস করবে। যদি 4 লেস করে তাহলে কি আসে? 2 থেকে যদি আমি 4 লেস করে দিই তাহলে -2। তাহলে অবশ্যই বিষয়টা তোমাদের ভালো লাগছে যে আমরা অনেক বড় একটা সমস্যার সমাধান করে d বিন্দুর স্থানাঙ্ক না বের করে আমরা এভাবেও ম্যাথটা সলভ করতে পারি। এখন দেখো আমরা যদি এখন a b c d যে আমাদের সামান্তরিক দেয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে আমাদের কি কি বিন্দু দেয়া আছে আমরা বের করতে পারি। হাফ ইনটু আমাদের যে সূত্র শিখছিলাম আমরা 1 2 3 4 1 0 -1 -2 এবং আমাদের সেই প্রথম বিন্দুটা আসবে 1 2। এর ক্ষেত্রফল বের করব হাফ ইনটু এটা গুণ এটা, এটা গুণ এটা, এটা গুণ এটা, এটা গুণ এটা। তাহলে আমরা পাচ্ছি 4 প্লাস 0 -2, এখানে পাচ্ছি -2। এবার আমরা নিচ থেকে উপরে যাব বা এখান থেকে এদিকে বাম দিকে আসবো, এটা তাহলে এটা পাচ্ছি হচ্ছে 3 2। তাহলে 3 2 গুণ করলে 6 প্লাস যদি 1 4 গুণ করি তাহলে হচ্ছে 4 প্লাস যদি 1 0 গুণ করি 0, তারপরে 1 -2 যদি গুণ করি তাহলে পাই -2। এবার আমরা হিসাবটা করে ফেলি। -4, তাহলে আমাদের ক্ষেত্রফলটা আসতেছে কত? 4 বর্গ একক। তাহলে আমরা দেখো ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম। আমরা এখন এরকম চতুর্থ বিন্দু বা ডি বিন্দু কিভাবে বের করব অথবা তৃতীয় বিন্দু কিভাবে বের করব, যে আমরা যে নিয়মটা দেখাইছি এই নিয়মে আরেকটা। এখন দেখো আমাদের পি কিউ আর এস
আর নেই, পি কিউ এস বিন্দু ত্রয় পি কিউ আর এস রম্বসের শীর্ষবিন্দু হলে আর সমান কত। তাহলে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, পি কিউ আর নেই, এস দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে। আমরা যদি একটা রম্বস আঁকি, এটা এখানে হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2 5, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5 9, আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দেয়া নেই, আমরা এক্স ওয়াই ধরে নিলাম। এক্স বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 6 8। এবার দেখো আমরা আগের নিয়মটা ফলো করব। আগের নিয়ম যদি ফলো করি, দেখো 2 6 এ আসছে, 2 6 এ আসছে, 6 এ আসে, তাহলে যোগ করছে কত 4, 2 6 এ আসছে প্লাস 4 করে। এবার আমি 5 যদি x এ আসে তাহলে কি হবে, 5 আসবে x এ, এর সাথে 4 যোগ করে, তাহলে কত পাবো আমরা 9। 5 যদি x এ আসে তাহলে x এ কত পাবো 9। এবার দেখো 5 8 এ আসছে, 5 আসলো 8 এ, তাহলে কত যোগ করে আসছে প্লাস 3 করে আসছে। এবার দেখো তাহলে 9 যদি y তে আসে, 9 যদি প্লাস 3 করে আসে তাহলে আমরা y সমান কত পাই, y সমান পাই 12। দেখো তাহলে আমাদের x y এর মান আসবে, x এর মান আসলো 9 এবং y এর মান আসলো 12। আমরা যদি এটাকে অন্যভাবে যদি চিন্তা করি, দেখো 5 2 তে আসছে, অথবা 2 5 এ গেছে, 2 গেল 5, তাহলে কি করে গেছে প্লাস 3 করে গেছে, অবশ্যই প্লাস 3 করে গেছে। তাহলে দেখো 6 যদি প্লাস 3 করে x এ যায় তাহলে x এর মানটা কি আসবে 9, x এর মান অবশ্যই 9 আসবে। এবার দেখো 5 9 এ গেছে, 5 গেছে 9 এ, 5 গেছে 9 এ, কি করে গেছে প্লাস 4 করে। এবার দেখো 8 যদি y তে যায়, 8 যদি y তে যায় কেমনে যাবে প্লাস 4 করে, কারণ এখানে 4 এ গেছে, তাহলে কত আসবে 12। তাহলে দেখো এখানে আমরা পাই 9 12। আশা করি এরকম যেগুলো চতুর্ভুজ আছে শুধুমাত্র ট্রাপিজিয়াম বাদে, বা যদি আয়তক্ষেত্র হয়, রম্বস হয়, বর্গ হয় বা সামান্তরিক হয়, এই চারটা যদি চতুর্ভুজ হয় তাহলে আমরা এই সিস্টেমটা ফলো করে চতুর্থ বিন্দু, তৃতীয় বিন্দু বা দ্বিতীয় বিন্দু বা প্রথম বিন্দু, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে বিন্দুটা থাকবে না সেই বিন্দুটা আমরা এভাবে বের করতে পারি।